নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রত বোধ করেন। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ ৫ জনের পৃথক ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্রে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন আলামিন। এ সময় বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। আলামিন হোসেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে এজাহারভুক্ত আসামি আনিসুল হক, তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে যেহেতু এজাহার নামে আসামি এবং এই হত্যার সঙ্গে যে জড়িত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়, তাকে এই মামলায় সৌনিবেশ দেখানো হোক। তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ডের পরে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলা তাকে তদন্তকারী কর্মকর্তা সৌনিবেশ প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ উপরে ভিত্তি করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কে রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদের হলো আপনার কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো গেলে পানি বন্ধ হয়েছে। পানি না সরার কোনো ব্যবস্থা নাই। পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ, দুর্গন্ধ বের হয়েছে। এটা দীর্ঘদিনের সমস্যা। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, বরিশালে আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার কেমন চিত্র দেখছেন আপনি, আমরা জানবো। যেমনটা বলেছিলেন আপনি, যেমন যে আসলে টানা ২৪ ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। সে লক্ষ্যে বরিশাল সহ বরিশালের যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে, তারা আমাদের নিশ্চিত করেছে গত ২৪ ঘন্টায় একটানা ২৪ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড দিয়েছে। এই মুহূর্তে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই বৃষ্টিপাত আরো ২-১ দিন থাকতে পারে। এবং ভারী বৃষ্টিপাতে বরিশাল নগরীর যে নিম্ন অঞ্চল এলাকা রয়েছে, যেমন পলাশপুর রয়েছে, বগুড়া রোড রয়েছে, মুসলিম গোরস্থান রোড এলাকা রয়েছে, সেসব এলাকা কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে। এবং অনেক এলাকায় পানির কারণে
পলিথিন জমে থাকা ড্রেনে কিন্তু পানি নামতে পারছে না, যার কারণে জলাবদ্ধতা একবারে চরম হয়েছে এবং এই মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই যে দেখেন এই মুহূর্তে যে রোডটা রয়েছে মুসলিম গোরস্থানের রোড, শহরের প্রাণ কেন্দ্রই বলা যায়, সেই রোডটার অবস্থা এরকম। সামান্য বৃষ্টি হলেই এই রোডটা কিন্তু হাঁটু সমান পানি থাকে। এই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়, একান্ত প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু আসলে বের হতে পারে না। আর এই জলাবদ্ধতার কারণে তীব্র দুর্গন্ধ এবং মশা মাছিরও কিন্তু সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ কিন্তু খুবই আতঙ্কিত এবং সিটি কর্পোরেশনের দিকে তারা খুব তাদেরকে যে বক্তব্য, তারা বলছে যে সিটি কর্পোরেশনকে একাধিকবার বললে পরে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এই জলাবদ্ধতা নিরসনে, এবং তারা বলছে যে একাধিকবার মেয়র আসেন মেয়র যান কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বরিশাল একটি নদী বেষ্টিত এলাকা জানেন, তারপরে এই জলাবদ্ধতা তাদেরকে লেগেই থাকে। সব মিলিয়ে তারা অতিষ্ঠ। তারা বলছে এখন আর প্রতিশ্রুতি নয়, যারা আসবেন নগর ভবনের দায়িত্ব নেবেন তারা যেন করে দৃশ্যমান উন্নয়ন, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে তাদের। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে জলাবদ্ধতার আমার কাছে যতটুকু তথ্য ছিল। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। যারা গ্লাসে গ্লাসে শিশুদের রক্ত পান করে সেই ফ্যাসিস্টদের কখনো পুনঃ উত্থান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী তাহমিদ ও মাসুদ জানার মিরপুরের বাসায় আর্থিক সহায়তার হাত বাড়াতে গিয়ে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের টাকা লোপাট করে বিদেশে রাজপ্রাসাদ তৈরি করে দেশের মানুষকে দরিদ্র বানিয়ে ফেলেছে, তাই এ টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি নিশ্চিত করতে হবে। মেহেরপুরের গাংনীতে গত এক মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 100 জনে। রোগীরা শ্বাসকষ্ট, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। গাংনী প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্র, এস এম তানভীরের রিপোর্ট। ভ্যাপসা গরমের পর কখনো বা রোদ, কখনো বৃষ্টি, আর এই বৃষ্টির কারণেই শহরের অলিতে গলিতে এবং বাসাবাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনার মধ্যেই জমে থাকছে পানি। দুর্গন্ধযুক্ত এই পানিতে ঘটছে এডিস মশার প্রজনন, ফলে ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। প্রচন্ড জ্বর আর ওই পুরো শরীর ব্যথা হওয়ার পরে আজকে হলো, তারপরের দিন হলো, 2 দিন হওয়ার পরে আমি এসে হাসপাতালে ভর্তি হয়েছি। মাথা ব্যথা, সর্দি, তারপরে এটাকে পরীক্ষা দিলাম, তারপর ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি হয়। হাত পা আপনার ব্যথা হয়ে যাচ্ছিল এবং অত্যন্ত ব্যথা, কথা বলা চলাফেরা মানে সম্ভবপর নয়। গ্রামাঞ্চলে শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রভাব দেখা দিলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা নিচ্ছেন। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে আসছেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করলেই মিলছে ডেঙ্গুর জীবাণু। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু হয়েছে, এখানে এসে বুঝলাম হাসপাতালে করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে আপনার এখানে ভর্তি হয়েছে। ডেঙ্গুর সিমটম দেখা দিচ্ছে, ওর সাথে জ্বর ছিল, এই চিকিৎসা করি বাড়ি ফিরছি আর কি। চলতি বছরের গত 2.5 মাসে গাংনীতে 341 জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে 100 জন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীদেরকে আমরা যে পরামর্শ দেই, অবশ্যই মশারির মধ্যে থাকবে, প্রচুর পানি খাবে, তরল খাবার খাবে এবং জ্বর হলে জ্বরের ওষুধ খাবে, প্যারাসিটামল, কোনো রকম ব্যথানাশক ওষুধ খাবেন না, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবে। এডিস মশার লার্ভার প্রজনন প্রতিরোধে জমে থাকা পানি নিষ্কাশন ও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এস এম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক।
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 10.5 কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করেছে বিজিবি। গতকাল বিকেলে উপজেলার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 20 বোতল এলএসডি উদ্ধার করা হয়। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে বাসটি এসে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে এলএসডি উদ্ধার করা হয়। গাজীপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির বাস চাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা 3টি বাসে আগুন দিয়েছে। বুধবার রাত 9:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত ওই পোশাক শ্রমিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা গ্রামে দ্রুত গতির বলাকা পরিবহনের একটি বাস ওই শ্রমিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা 3টি বাসে আগুন দেয়। ইলিশ মাছ পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর ডিমে ভরা ইলিশের তো মজাই আলাদা। কিন্তু সচরাচর বাজার থেকে যেসব ইলিশ কিনে আমরা স্বাদ আস্বাদন করি তা কিন্তু নারী ইলিশ। কখনো কি ভেবে দেখেছেন পুরুষ ইলিশ যায় কোথায়? আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ইলিশের বিচরণ কেবল মেঘনার অববাহিকাতেই সীমাবদ্ধ নয়। সাগর থেকে তারা মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে। তাছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুদূরে। পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে পারস্য উপসাগরেও দেখা মেলে তাদের। কেউ যখন নিজ শহরের স্থানীয় বাজার থেকে একটি ইলিশ কিনবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল হবে সেই মাছটি হবে নারী ইলিশ, যার পেট ভর্তি ডিম। অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে আসে মিঠা পানিতে। তাহলে এইসব পুরুষ ইলিশরা যায় কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে 55:45। তাহলে আমরা চারদিকে কেবল নারী ইলিশই দেখি কেন? জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের কোনো জননাঙ্গ নেই। নারী ইলিশের মাঝে যে দীপ্তি দেখা যায়, পুরুষ ইলিশের ভেতর তা অনুপস্থিত। তারা দেখতে কদাকার না হলেও কিছুটা অনাকর্ষণীয় তো বটেই। গতানুগতিক মাছের বাজারে তাই আর এসব পুরুষ ইলিশের ঠাঁই হয় না। জেলেরা সেগুলো আলাদা করেন এবং পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য। স্থানীয় কৌশলে সংরক্ষিত এসব ইলিশকে বলা হয় নোনা ইলিশের শুটকি। ইলিশ একটি অ্যানাড্রোমাস মাছ, যারা একটি বিশেষ ধরনের জীবনচক্র অনুসরণ করে থাকে। তাদের জন্ম হয় মিঠা পানিতে, এরপর অভিবাসিত হয়ে 8 মাস তারা সমুদ্রে চলে যায় এবং সেখানেই কৈশোর পেরিয়ে পরিণত মাছ হয়ে ওঠে। এরপর তারা আবার মিঠা পানিতে ফিরে আসে প্রজননের উদ্দেশ্যে। ইলিশের প্রজনন কার্যক্রমও ভিন্ন। পুরুষ মাছ নদীতে তাদের ফোমের মতো শুক্রাণু ছেড়ে দেয় এবং নারী মাছ ওই ফোম সদৃশ ব্রথের ওপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে। আবার অনেকে বলেন, বাহ্যিকভাবে ডিম নিষিক্ত করার পর পুরুষ ইলিশ এক ধরনের লিঙ্গ রূপান্তরের মধ্য দিয়ে যায়, পরিণত হয় নারী ইলিশে। তবে এখনো এই ধারণার কোনো যৌক্তিক প্রমাণ পাওয়া যায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।